হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ থার্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য। যারা ৪-৫-২০২৫ সালে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং পরীক্ষা দিবা, তোমাদের পরীক্ষাকে টার্গেট করে আমি শরীফ স্যার নিয়ে আসছি সুপার শর্ট সাজেশন অ্যান্ড সলিউশন চ্যাপ্টার 6 রিলিভেন্ট কস্ট ফর ডিসিশন মেকিং। এই চ্যাপ্টারের জন্য আজকে আমাদের সাজেশন ক্লাস। তো রিলেভেন্ট কস্ট ফর ডিসিশন মেকিং এই চ্যাপ্টারের টোটাল আমরা ৩টা ফরম্যাটে ভাগ করছি। প্রথম ফরম্যাট হচ্ছে মেক অর বাই। তো আমরা এই ফরম্যাটে একটু বেসিক আলোচনা করে আমরা একটা অঙ্ক করে দিব এবং এই ফরম্যাট রিলেটেড যে কোনো প্রশ্ন যদি পরীক্ষার মধ্যে আসে তাহলে তোমরা অ্যান্সার করতে পারবা। তো শুরুতেই মেক অর বাই এই ফরম্যাটের কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে। প্রশ্নে বলা আছে যে প্রশ্নপত্রে সরাসরি উৎপাদনের পরিমাণ দেওয়া থাকবে, একক প্রতি বিক্রয়ের পরিমাণ, পরিবর্তনশীল ব্যয় এবং মোট স্থায়ী ব্যয়ের পরিমাণ দেওয়া থাকবে। এবং এই ফরম্যাটে একটা প্রশ্ন করবে। প্রশ্নটা হচ্ছে should the part be purchased from outside or continue to produce in the factory, অথবা প্রশ্ন করতে পারে should the offer be accept, অর্থাৎ এই অফারটা কি অ্যাকসেপ্ট করা উচিত কি উচিত না। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এই ফরম্যাটে একটা অঙ্ক করে দিব। এই একটা অঙ্ক যদি ভালো করে পড়ো তাহলে এই ফরম্যাটে যে কোনো অঙ্ক যদি পরীক্ষার মধ্যে আসে তাহলে তুমি পারবা। তো এই ফরম্যাটের প্রথম প্রশ্নটা নিয়ে আসে কমার্স পাবলিকেশন বইয়ের পার্ট বি এর 23 নম্বর প্রশ্নটা। প্রশ্নে বলা আছে যে বিস ভিউ লিমিটেড ইজ ম্যানুফ্যাকচার কনসার্নড উইথ রিকোয়ার্ড ৩০০০ ইউনিট অফ পার্ট এ টু কমপ্লিট ইট ফিনিশ গুডস। বিস ভিউ লিমিটেড পার্সেস পার্ট এ ইজ ইট উইন ফ্যাক্টরি, মানে বিস ভিউ কোম্পানি পার্ট এটা তাদের নিজস্ব ফ্যাক্টরিতে উৎপাদন করে। রিলেভেন্ট কস্ট ডেটা আর এস ফলো। এবং এই রিলেটেড কিছু তথ্য আমাদের প্রশ্নে দিয়ে আছে। প্রশ্নে বলা আছে যে র মেটেরিয়াল পার ইউনিট ৩০ টাকা, ৩০০০ ইউনিটের জন্য মোট কস্ট হচ্ছে ৯০, অর্থাৎ এই ৩০ ইন্টু ৩ সমান সমান ৯০। ডিরেক্ট লেবার পার ইউনিট কস্ট দিয়ে আছে ৭০, ৩০০০-এর জন্য টোটাল ২,১০,০০০। ভ্যারিয়েবল ওভারহেড দিয়ে আছে ৫০, ৩০০০-এর জন্য টোটাল ১.৫ লাখ টাকা। ফিক্সড ওভারহেড দিয়ে আছে ৫০ টাকা পার ইউনিট, ৩০০০-এর জন্য টোটাল ১.৫ লাখ টাকা। তার মানে এই ৩০০০ ইউনিটের জন্য টোটাল ব্যয় হচ্ছে ৬ লাখ টাকা আর কস্ট পার ইউনিট হচ্ছে ২০০ টাকা। ১ ইউনিটের উৎপাদন ব্যয় হচ্ছে ২০০, মোট ব্যয় হচ্ছে ৬ লাখ টাকা। প্রশ্ন বলছে এ সাপ্লায়ার অফার টু সেলস পার্ট এ টু বিস ভিউ লিমিটেড। সাপ্লায়ার বিস ভিউ কোম্পানিকে একটা সেলসের অফার দিছে। এট এ কস্ট প্রাইস অফ টাকা আছে ১৮০ টাকা পার ইউনিট, মানে প্রতি ইউনিটের দাম হচ্ছে ১৮০ টাকা। যে এখানে বিস ভিউ কোম্পানি যদি নিজস্ব ফ্যাক্টরি উৎপাদন করে যার দাম হবে ২০০ টাকা, কিন্তু সাপ্লায়ার বলছে যে সে ১৮০ টাকা পার ইউনিটে সে এই প্রোডাক্টটা উৎপাদন করে দিতে পারবে। ইফ দ্য অফার বি অ্যাকসেপ্ট, এই অফারটা কি অ্যাকসেপ্ট করা উচিত? যদি এই অফারটা অ্যাকসেপ্ট করে ফিক্সড ওভারহেড এট দ্য রেট টাকা ৩০ টাকা পার ইউনিট ক্যান বি সেভ। বলছে যে যদি এই সাপ্লাইয়ের অফারটা যদি গ্রহণ করে তাহলে ফিক্সড ওভারহেড তাদের পার ইউনিটে ৩০ টাকা করে কি হবে সেভ হবে। এন্ড প্রশ্নে বলছে শুড দ্য অফার বি অ্যাকসেপ্ট, তাহলে এই অফারটা কি অ্যাকসেপ্ট করবে কিনা, এটুকু তোমার কাছে প্রশ্ন বলছে। তো এখন আমরা এই প্রশ্নটার অ্যান্সার দিব কিভাবে? আমরা একটা অ্যান্সার দিব কম্পারেটিভ স্টেটমেন্ট কস্ট স্টেটমেন্ট করে, একটা মেকের জন্য আর একটা বাই। অর্থাৎ মেক মানে হচ্ছে নিজস্ব ফ্যাক্টরিতে উৎপাদন করে, আর বাই মানে কি বাইরে যে সাপ্লায়ার অফার দিচ্ছে সেই অনুযায়ী আমরা একটা করব। এই দুইটার মধ্যে যদি মেকের ক্ষেত্রে যদি আমাদের প্রোডাকশন ব্যয় কম হয় তাহলে আমরা যে সাপ্লায়ার যে অফার দিচ্ছে সেই অফারটা আমরা গ্রহণ করব না। আর দুইটার ক্ষেত্রে যদি ব্যয়টা সমান হয় তাহলে সেক্ষেত্রে আমরা বিচার বিবেচনা করব। তো আসি তাহলে আমরা প্রশ্নটা দেখি। প্রথমে আমরা লিখছি বিস ভিউ লিমিটেড কম্পারেটিভ কস্ট স্টেটমেন্ট, আমরা দাগ কাটছি পার্টিকুলার মেক বাই। তো পার্টিকুলার মধ্যে প্রথমে দিচ্ছি বাই। যদি আমরা উৎপাদন করি, যদি আমরা বাইরে থেকে ক্রয় করি, অর্থাৎ এই সাপ্লায়ার যে অফার দিচ্ছে ১ ইউনিটের দাম হচ্ছে ১৮০ টাকা, তাহলে টোটাল ৩০০০ ইউনিট, তাহলে ৩০০০ ইন্টু ১৮০ সমান সমান ৫,৪০,০০০। তাহলে যদি আমরা প্রোডাক্টটা উৎপাদন না করে যদি বাই করি তাহলে আমাদের খরচ ৫,৪০,০০০ টাকা। এখন মেক যদি আমরা উৎপাদন করি তাহলে সেক্ষেত্রে প্রথমে লাগবে র মেটেরিয়াল ৩০ টাকা, ৩০০০ ইন্টু ৩০ সমান সমান ৯০। ডিরেক্ট লেবার ৭০ টাকা, পার ইউনিট ৭০ টাকা, টোটাল ইউনিট ৩০০০, তাহলে ৩০০০ ইন্টু ৭০ সমান সমান ২,১০,০০০। ভ্যারিয়েবল ওভারহেড ৫০ ইন্টু ৩০০০ সমান সমান ১.৫ লাখ। ফিক্সড ফ্যাক্টরি ৫০ পার ইউনিট, ইউনিট হচ্ছে ৩০০০, তাহলে ৩০০০ ইন্টু ৫০ সমান সমান ১.৫ লাখ।
আর বাইরের ক্ষেত্রে যেহেতু বলছে 30 টাকা করে সেভ হবে, তাহলে বাইরের ক্ষেত্রে কস্ট হবে 20 টাকা। কথাটা আমি আবার বলতেছি, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 50 টাকা পার ইউনিট। যদি এই অফারটা গ্রহণ করে তাহলে বলছে যে ইউনিট প্রতি 30 টাকা সেভ হবে, তার মানে বাইরের ক্ষেত্রে খরচ হবে মাত্র 20 টাকা। তাহলে 3000 ইন্টু 20 সমান সমান হচ্ছে 60,000 টাকা, এটা বাইরের ক্ষেত্রে। তাহলে বাইরের ক্ষেত্রে দেখতেছি মোট ব্যয় হবে 5,40,000 প্লাস 60 সমান সমান 6 লাখ। আর মেকের ক্ষেত্রে ব্যয় হবে এই সবগুলো যোগ করা হচ্ছে 6 লাখ। তাহলে দেখতেছি মেক এবং বাইয়ের ক্ষেত্রে আমাদের দুইটা কস্টে কি সমান। তাহলে সেক্ষেত্রে আমাদের একটা কমেন্ট বসে বলছিল শুড দ্য অফার বি অ্যাকসেপ্ট, অফারটা কি অ্যাকসেপ্ট করবো কিনা। কমেন্ট লিখছি নো ডিফারেন্স বিটুইন মেক কস্ট অর বাই কস্ট, অর্থাৎ মেক উৎপাদন করলে এবং বাই করলে আমাদের দুইটার মধ্যে কোনো ডিফারেন্স নাই। সো বিসভিউ লিমিটেড শুড নট অ্যাকসেপ্ট দিস অফার, তাহলে বিসভিউ কোম্পানির এই অফারটা গ্রহণ করার কোনো প্রয়োজন নাই। তো আশা করি প্রিয় শিক্ষার্থী আমরা তাহলে প্রবলেম 1 নম্বর অঙ্কটা এটা ভালো করে বুঝতে পারছি। আর এইটা যদি বুঝে থাকি তাহলে এই রিলেটেড যে কোনো প্রশ্ন যদি পরীক্ষার মধ্যে কালকে পরীক্ষায় আসে তাহলে আশা করি তোমরা অ্যান্সার করতে পারবা। তো প্রিয় শিক্ষার্থী এখন আমরা চলে যাব আমাদের ফরম্যাট নাম্বার 2 আউটসাইড ওয়ার্ডার। তো এই ফরম্যাট 2 আউটসাইড ওয়ার্ডারের ক্ষেত্রে আমাদের এখানেও প্রশ্নে সরাসরি উৎপাদনের পরিমাণ দেওয়া থাকবে, একক প্রতি বিক্রয় পরিমাণ, পরিবর্তনশীল ব্যয় এবং মোট ব্যয়ের পরিমাণ দেওয়া থাকবে। এবং এক্ষেত্রে একটা প্রশ্ন করবে, প্রশ্নটা হচ্ছে শুড দ্য অফার অফ দ্য ফরেন কাস্টমার বি অ্যাকসেপ্ট, অর্থাৎ ফরেন কাস্টমার যে অফারটা দিচ্ছে সেটা কি অ্যাকসেপ্ট করবো কি করবো না। তো এই ক্ষেত্রে আমাদের প্রথম যে প্রবলেমটা সেটা 2019 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট পার্ট সি প্রশ্নটা নেওয়া হয়েছে। তো প্রশ্নটা আমরা একটু ভালো করে পড়তেছি, ভালো করে সবাই খেয়াল করো। লেখা আছে তানিয়া লিমিটেড ইউজিং 50% ক্যাপাসিটি প্রডিউস 30,000 ইউনিট লাস্ট ইয়ার ফর মার্কেট অফ দ্য টোটাল কস্ট 90,000 টাকা ওয়াজ ভ্যারিয়েবল কস্ট অ্যান্ড 70,000 ওয়াজ ফিক্সড কস্ট। যে 50 তানিয়া কোম্পানি 50% ক্যাপাসিটি তারা লাস্ট ইয়ারে প্রোডাক্ট করছে 30,000 ইউনিট, যার টোটাল ভ্যারিয়েবল কস্ট হচ্ছে 90,000 টাকা এবং ফিক্সড কস্ট হচ্ছে 70,000 টাকা। বলছে ডিউ টু ট্রেড ডিপ্রেশন, অর্থাৎ বাণিজ্যিক মন্দার কারণে দ্য কোম্পানি হ্যাজ টু রিডিউস দ্য প্রাইস ফ্রম 8 টু 6 পার ইউনিট ডিউরিং দ্য ইয়ার। বাণিজ্যিক মন্দার কারণে তারা প্রাইসটা 8 টাকায় থেকে 6 টাকা নেমে আসে, তার মানে এখন বর্তমানে রেট হচ্ছে 6 টাকা, 8 টাকার পরিবর্তে তারা 6 টাকা করছে। The company has to also decide to increase production to 50,000 ইউনিট, এবং কোম্পানি তারা সিদ্ধান্ত নিয়েছে এখন তারা প্রোডাক্ট করবে 50,000, আগে ছিল 30 এখন 50, তাহলে 20,000 টাকা হচ্ছে বাড়ছে। বলছে and to sell the excess production to foreign market at টাকা 5 টাকা পার ইউনিট, অর্থাৎ অতিরিক্ত যে ইউনিটটা অর্থাৎ 30 এবং 50 যে ডিফারেন্স 20,000, এই 20,000 টাকা হচ্ছে ফরেন কাস্টমার জন্য উৎপাদন করবে, যার মার্কেট প্রাইস হচ্ছে 5 টাকা পার ইউনিট। তার মানে ফরেন কাস্টমার ক্ষেত্রে আমাদের মার্কেট প্রাইস পার ইউনিট হচ্ছে 5 টাকা। সেলিং এক্সপেন্স ফর দ্য ফরেন সেলস উইল বি টাকা 0.5 পার ইউনিট, অর্থাৎ সেলিং এক্সপেন্সটা হবে ফরেন কাস্টমারের জন্য বা ফরেন মার্কেটের জন্য 0.5 টাকা পার ইউনিট অ্যান্ড ফিক্সড কস্ট উইল ইনক্রিজ বাই 5,000 টাকা, এবং ফিক্সড কস্টটা 5,000 টাকা বৃদ্ধি পাবে, এটা শুধুমাত্র ফরেন মার্কেটের জন্য। তখন রিকোয়ারমেন্ট দুইটা প্রশ্ন বলছে, এক বলছে প্রফিট অর লস এট দ্য হোম অ্যান্ড ফরেন মার্কেট ডিউরিং দ্য কারেন্ট ইয়ার। বলছে প্রফিট অথবা লস বের করো হোম মার্কেটে যদি উৎপাদন করি এবং কারেন্ট মার্কেটে যদি উৎপাদন করি, তাহলে দুইটার মধ্যে আমাদের প্রফিট বা লস বের করতে বলছে ডিউরিং দ্য কারেন্ট ইয়ারের জন্য। তো এটা আমরা একই রকম কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্টের মধ্যে করব। তো দেখাচ্ছি পার্টিকুলার হোম মার্কেট হচ্ছে আমরা 30,000 ইউনিট উৎপাদন করি, ফরেন মার্কেটের জন্য টোটাল 50,000 ছিল, এর মধ্যে 30,000 হোম মার্কেট, তাহলে ফরেনের জন্য 20,000, তাহলে 20,000 ইউনিট, আর শেষেরটা হচ্ছে টোটাল মানে 50,000 টাকা, 20,000 এবং 30,000 দুইটা মিলে হচ্ছে 50,000 ইউনিট। তো এই ক্ষেত্রে আমরা একই রকম সেলস থেকে টোটাল কস্ট বাদ দিয়ে আমরা প্রফিট বের করতে হবে। প্রথমে সেলস হোম মার্কেটের আমাদের ইউনিট ছিল 30,000, যার এক ইউনিটের দাম 8 টাকায় থেকে 6 টাকা ছিল, তাহলে এক ইউনিটের দাম হচ্ছে এখন 6 টাকা, তাহলে 30,000 ইন্টু 6 সমান সমান 1,80,000। আর ফরেন মার্কেটের জন্য আমাদের এক ইউনিটের দাম প্রশ্নে দেওয়া ছিল 5 টাকা, তাহলে 20,000 ইন্টু 5 সমান সমান 1 লাখ, তাহলে 1,80,000 প্লাস 1 লাখ সমান সমান 2,80,000। এখন এখান থেকে বাদ দিব আমরা টোটাল কস্ট মানে কি ভ্যারিয়েবল এবং ফিক্সড কস্ট। তাহলে প্রথমে ভ্যারিয়েবল কস্ট আমরা একটু দেখি। তো ভ্যারিয়েবল কস্টের মধ্যে আমাদের প্রশ্নে দেওয়া ছিল যে ভ্যারিয়েবল কস্ট ছিল 90,000 টাকা ছিল 30,000 ইউনিটের জন্য, তাহলে এক ইউনিটে কত, এক ইউনিট হচ্ছে 3 টাকা, তাহলে আমরা এখানে দিচ্ছি 30,000 ইন্টু 1 সমান সমান 90, তাহলে এক ইউনিট যদি 3 টাকা হয় হোম মার্কেটের জন্য, তাহলে ফরেন মার্কেটের জন্য আমাদের 20,000 ইউনিট ছিল, যার এক ইউনিট দাম 3 টাকা, তাহলে 20,000 ইন্টু 3 সমান সমান 60,000, তো 90 এবং 60 সমান সমান 1,50,000 টাকা। এখন ফিক্সড কস্ট আমাদের প্রশ্ন ছিল 70,000 টাকা ওয়াজ ফিক্সড,
এখন এই ফিক্সড কস্টটা কিন্তু 30,000 ইউনিটের জন্য। তাহলে ফিক্সড কস্ট লেখা আছে 30,000 আর শেষে লেখা আছে ফিক্সড কস্ট উইল বি ইনক্রিজ বাই 5,000, অর্থাৎ এই ফিক্সড কস্টটা ফরেনের জন্য 5,000 টাকা বৃদ্ধি পাইছে। তার মানে এই না যে 70 এর সাথে 5 যোগ করে 75,000 টাকা ফরেনের জন্য বৃদ্ধি পায় না, ফরেনের জন্য শুধু বৃদ্ধি পাইছে 5,000। এর জন্য ফরেন মার্কেটে ফিক্সড কস্ট লেখা হয়েছে 5,000। অনেকে এখানে বোকামি করে 70 এর সাথে 5 যোগ করে 75,000 দেবে, আসলে 75,000 হলো মোট টাকাটা। ফরেন এবং মার্কেট, হোম মার্কেট এবং ফরেন মার্কেট দুইটা মিলে হচ্ছে 75,000 টাকা। এর মধ্যে হোমের জন্য 70 আর ফরেনের জন্য বাড়ছে 5,000 টাকা। শুধু ফরেনের জন্য 5,000, তাহলে 5,000, তাহলে 70 এবং 5 সমান সমান 75। মানে কি করবে, এখানে 75,000 আর এখানে 70 দুইটা মিলে 1,45,000 টাকা দিয়ে আসবে, এটা কিন্তু না। আর সবার শেষে লেখা আছে সিলিং এক্সপেন্সটা, এই সিলিং এক্সপেন্স শুধুমাত্র ফরেনের জন্য বলা আছে। তো আমরা এখানে লিখছি সেলিং এক্সপেন্স ফরেনের জন্য আমাদের ইউনিট ছিল 20,000, যার এক ইউনিট দাম হচ্ছে 0.50, তাহলে 0.50 সমান সমান 10,000। তাহলে হোমের জন্য সিলিং নাই, তাহলে 0 + 10 সমান সমান মোট 10,000 টাকা। এখন হোমের জন্য আমাদের টোটাল কস্ট কত, 70 এবং 90 সমান সমান 70 এবং 90 সমান সমান 70 এবং 90 সমান সমান 1,60,000, আর এখানে 60 + 5 + 10 সমান সমান 75,000। তাহলে টোটাল কস্ট হোম মার্কেটের জন্য টোটাল সেলস হলো 1,80,000, টোটাল কস্ট হলো 1,60,000, তাহলে প্রফিট হচ্ছে 20,000। ফরেনের জন্য টোটাল সেলস হলো 1,00,000, টোটাল কস্ট হচ্ছে 75, তাহলে প্রফিট হচ্ছে 25,000। একই রকম ভাবে টোটালের জন্য 2,80,000, কস্ট ছিল 2,35,000 সমান সমান 2 লক্ষ সমান সমান কত, 45,000। তাহলে দেখতেছি প্রিয় শিক্ষার্থীরা, হোম মার্কেটে প্রফিট হয় 20,000, ফরেন মার্কেটের জন্য উৎপাদন করলে আমাদের প্রফিট হবে 25,000। তাহলে 20 এবং 25 এর পার্থক্য হচ্ছে 5,000। তাহলে আমরা এর জন্য কমেন্ট আমরা একটু লিখি, প্রফিট ইনক্রিজ বাই 25,000 ইন ফরেন মার্কেট। ফরেন মার্কেটের ফলে আমাদের প্রফিট 25,000 টাকা বৃদ্ধি পাইছে। এই 25,000 কিন্তু শুধুমাত্র ফরেনের জন্য। সো দ্য ফরেন মার্কেট শুড বি অ্যাকসেপ্ট। তাহলে ফরেন মার্কেটে যে অর্ডারটা ছিল সেই অর্ডারটা আমরা কি করব, অ্যাকসেপ্ট করব। এখন কখন আমরা রিজেক্ট করলাম, যদি ফরেন মার্কেটে ক্ষেত্রে লস হয়ে যেত, তাহলে সেক্ষেত্রে আমরা ফরেন মার্কেটে অফারটা আমরা কি করতাম, রিজেক্ট করতাম। আশা করি প্রিয় শিক্ষার্থী, প্রফিট অ্যান্ড লস এট দ্য হোম অ্যান্ড ফরেন মার্কেট ডিউরিং দ্য কারেন্ট ইয়ার অঙ্কটা আমরা বুঝতে পারছি। এখন আমরা 2 নম্বর প্রশ্নে বলছি যে ব্রেক ইভেন সেলস ডিউরিং দ্য কারেন্ট ইয়ার। তাহলে কারেন্ট ইয়ারের জন্য আমরা ব্রেক ইভেন সেলস বের করতে, ব্রেক ইভেন সেলস মানে ইউনিট এবং টাকা দুটাকে বোঝায়। আমরা জানি ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটের একটা সূত্র আছে আর টাকার একটা সূত্র আছে। টাকা ইউনিটের সূত্র হচ্ছে ফিক্সড কস্ট মাইনাস ইউএসপি মাইনাস ইউভিসি। ফিক্সড কস্ট ইউএসপি মানে ইউনিট সেলিং প্রাইস, ইউভিসি মানে ইউনিট ভ্যারিয়েবল কস্ট। তাহলে ফিক্সড কস্ট আমাদের প্রশ্নে ছিল 70 আর এখানে ছিল 5, তাহলে মোট হচ্ছে 75,000 টাকা। এই যে টোটালের ক্ষেত্রে ফিক্সড কস্ট হলো 75,000। ইউএসপি মানে ইউনিট সেলিং প্রাইস, এক ইউনিটের বিক্রয় মূল্য ছিল আমাদের 5 টাকা। আর ভ্যারিয়েবল কস্ট আমরা এখানে বের করছিলাম হচ্ছে, ভ্যারিয়েবল কস্ট আমরা বের করছি এখানে 3 টাকা। না সরি, ফিক্সড কস্ট পার ইউনিট ছিল আমাদের ওই ফিক্সড ইউনিট সেলিং প্রাইস, ইউনিট সেলিং প্রাইস ছিল 6 টাকা। আর হচ্ছে ভ্যারিয়েবল কস্ট আমরা বের করছি 3 টাকা। তাহলে 6 থেকে 3 বাদ দিয়ে থাকে 3, তাহলে 75 এর 3 দ্বারা ভাগ করলে 25,000 ইউনিট। তাহলে ব্রেক ইভেন ইউনিট হচ্ছে 25,000। এখন টাকা বের করবো, তো টাকা বের করার সূত্র ব্রেক ইভেন ইউনিট ইনটু ইউএসপি। তাহলে ব্রেক ইভেন ইউনিট বের করছে 25, ইউএসপি মানে ইউনিট সেলিং প্রাইস হয় 25 × 6 = 1.5 লাখ টাকা। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা আমরা এই প্রবলেম 1 নম্বর অঙ্কটা বুঝতে পারছি। আউটসাইড ওয়ার্ডারে আমরা আরেকটা অঙ্ক করাবো, সেটা হচ্ছে কমার্স পাবলিকেশন বইয়ের C35 অর্থাৎ পার্টসের 35 নম্বর প্রশ্নটা। অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। তো প্রশ্নটা বলা আছে যে তামান্না লিমিটেড ম্যানুফ্যাকচার 4,000 ইউনিট অফ এ প্রোডাক্ট ডিউরিং এ ইয়ার, কস্ট অফ দ্য প্রোডাকশন ইজ অ্যাজ ফলো। তামান্না ম্যানুফ্যাকচার কোম্পানি এই বছরে 4,000 ইউনিট উৎপাদন করছে এবং 4,000 ইউনিটের জন্য ব্যয় দিয়ে আছে ডিরেক্ট ম্যাটেরিয়াল 86, ডিরেক্ট লেবার 50 এবং ওভারহেড 45,000, তিনটা কস্ট দিয়ে আছে। এর মধ্যে প্রশ্নে বলছে যে 60% অফ প্রোডাকশন ওভারহেড আর ফিক্সড, অর্থাৎ এই যে আমাদের 45,000 টাকা দিয়ে আছে এর মধ্যে 60% ফিক্সড, তাহলে বাকি 40% হচ্ছে ভ্যারিয়েবল। অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং এক্সপেন্স আর 60,000 টাকা অ্যান্ড দ্য 20,000। তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হচ্ছে 26,000 অ্যান্ড সেলিং এক্সপেন্স হচ্ছে 20,000। এর মধ্যে বলছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ইজ এন্টারলি ফিক্সড, মানে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে 26,000 টাকা দিয়ে আছে, 26,000 টাকা পুরাটাই ফিক্সড, বাট 30% অফ সেলিং এক্সপেন্স আর ভ্যারিয়েবল, অর্থাৎ সেলিং এক্সপেন্স হচ্ছে 20,000 টাকা দিয়ে আছে, এই 20,000 মধ্যে 30% হচ্ছে ভ্যারিয়েবল, তাহলে বাদ বাকি 70% হচ্ছে ফিক্সড। প্রশ্ন হচ্ছে a foreign customer has given a proposal to the company to buy 1,000। একজন ফরেন কাস্টমার কোম্পানিকে প্রপোজাল করছে যে তার কাছ থেকে 1,000 ইউনিট তারা কি করবে, বাই করবে। তাহলে ফরেন মার্কেটের জন্য আমরা 1,000 ইউনিট উৎপাদন করব, আর হোম মার্কেটের জন্য আমরা উৎপাদন করি 4,000।
তাহলে টোটাল হবে 5,000। দ্য কোম্পানি সেলস দ্য প্রোডাক্ট এট টাকা 63 বাট ফরেন বায়ার অফার 50 টাকা অ্যাজ দ্য প্রাইস অফ দ্য প্রোডাক্ট। মানে হোম মার্কেটে যদি উৎপাদন করি তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 63 টাকা, আর ফরেন মার্কেটে আমার অফার দিছে যে 1 ইউনিট তারা 50 টাকা করে কিনবে। তারা 1 ইউনিট তারা 50 টাকা করে কিনবে। তাহলে হোম মার্কেটের জন্য হচ্ছে 50 টাকা সেলিং প্রাইস পার ইউনিট, আর ফরেন মার্কেটের হোম মার্কেটের জন্য সেলিং প্রাইস পার ইউনিট হচ্ছে 63 টাকা, আর ফরেন মার্কেটের জন্য হচ্ছে 50 টাকা। বলছে নো অ্যাডিশনাল কস্ট উড বি ইনকার্ড ফর দ্য ইনক্রিজ সেলস এক্সেপ্ট 2000 টাকা ডেলিভারি চার্জ। বলছে যে কোনো অতিরিক্ত খরচ নাই, ফরেন মার্কেটের জন্য কোনো অতিরিক্ত খরচ নাই, শুধুমাত্র ডেলিভারি চার্জ 2000 টাকা। এই ডেলিভারি চার্জ 2000 টাকা বাদ অতিরিক্ত কোনো খরচ নাই ফরেন মার্কেটে উৎপাদনের জন্য। প্রশ্নে বলছে যে শুড দ্য অফার অফ দ্য ফরেন কাস্টমার বি অ্যাকসেপ্ট, তাহলে ফরেন কাস্টমার যে অফারটা দিচ্ছে এটা কি আমরা অ্যাকসেপ্ট করবো নাকি রিজেক্ট করবো। তো এটার জন্য আমরা একটা কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট করব। তো এটার জন্য আমরা লিখি প্রথমে পার্টিকুলার হোম মার্কেট, ফরেন মার্কেট, টোটাল। হোম মার্কেটের জন্য আমরা 4000 উৎপাদন করি, ফরেন মার্কেট আমরা 1000, আর 4000 1000 মিলা হচ্ছে 5000। তাহলে এখানে শুরুতেই আমরা দিব সেলস। তাহলে সেলস হোম মার্কেটে 4000, 1 ইউনিটের দাম ছিল 63, 4000 × 63 = 2,52,000। ফরেন মার্কেটে ছিল 50, তাহলে 1000 × 50 = 50,000, 2,52,000 + 50 = 3,02,000। এটা ছিল হচ্ছে সেলস। এখান থেকে আমরা ওভারহেডগুলি বাদ দিব। কারণ ওভারহেড যেহেতু এখানে ফিক্সড এর কথা বলা আছে, তাহলে ওভারহেডের মধ্যে দুইটা আছে, ফিক্সড আছে এবং ভ্যারিয়েবল। এর জন্য আমরা ভ্যারিয়েবলকে আলাদা করব এবং ফিক্সডকে আলাদা করব। তাহলে প্রথমে আমরা ভ্যারিয়েবল ওভারহেডগুলি দিই। তাহলে ভ্যারিয়েবল ওভারহেডের মধ্যে প্রথমে আছে ডিরেক্ট লেবার, এটা ফিক্সড বা ভ্যারিয়েবল নিয়ে কোনো কথা বলা নাই। তাহলে এই ৮৬,০০০ হচ্ছে ৪,০০০ এর জন্য। তাহলে ৮৬,০০০ কে ৪ দ্বারা ভাগ করলে হয় ২১ টাকা ৫ পয়সা, ২১.৫০। তাহলে ৪,০০০ × ২১.৫০ = ৮৬, ১,০০০ × ২১.৫ = ২১,৫০০, ৮৬ এবং ২১,৫০০ = ১,০৭,৫০০। ডিরেক্ট লেবার ৫০,০০০ টাকা দিয়ে আছে ৪,০০০, তাহলে ৫০,০০০ কে ৪,০০০ দ্বারা ভাগ করলে হয় ১২.৫। তাহলে ৪,০০০ × ১২.৫ = ৫০, ১,০০০ ভাগ ১২.৫০ = ১২,০০০, ৫০ + ১২,০০০ = ৬২,৫০০। এরপরে ওভারহেড ৪৫,০০০ টাকা ৬০% হচ্ছে ফিক্সড, তাহলে বাকি ৪০% হচ্ছে ভ্যারিয়েবল। তাহলে ৪৫,০০০ 40% হচ্ছে ১৬,০০০ টাকা, এটা হলো ৪,০০০ ইউনিটের জন্য। তাহলে ৪৫,০০০ টাকার 40%, তাহলে ৪৫,০০০ টাকার 40% হচ্ছে ১৮,০০০ টাকা, এটা হচ্ছে ভ্যারিয়েবল। এই ১৮,০০০ টাকা হচ্ছে ৪,০০০ ইউনিটের জন্য। তাহলে ১,০০০ ইউনিটের জন্য হচ্ছে ১ ইউনিটের দাম হচ্ছে 4.5। তাহলে 4.5 × ৪,০০০ = ১৮,০০০, 4.5 × ১,০০০ = ৪,৫০০। ১৮,০০০ + ৪,৫০০ = ২২,৫০০। আর এখানে ভ্যারিয়েবল কস্ট আরেকটা ছিল যে সেলিং এক্সপেন্স, 30% সেলিং এক্সপেন্স আর ভ্যারিয়েবল। তার মানে সেলিং এক্সপেন্স ছিল ২০,০০০, ২০,০০০ এর 30%, তাহলে ২০,০০০ 30% ৬,০০০ টাকা। এই ৬,০০০ হচ্ছে ভ্যারিয়েবল ৪,০০০ এর জন্য। তাহলে ১ ইউনিটের দাম হচ্ছে 1.5। তাহলে ৪,০০০ × 1.5 ৬,০০০, ১,০০০ × 1.5 = ১৫০০। তাহলে ৬,০০০ + ১৫০০ = ৭,২০০। তাহলে ভ্যারিয়েবল ওভারহেড আমাদের শেষ। তাহলে ৮৬, ৫০, ১৮, ৬ সবগুলো যোগ করা হয় ১,৬০,০০০, ২১,৫০০, ১২,৫০০, ৪,৫০০ + ১৫০০ = ৪০,০০০। আর এখানে সবগুলো যোগ করা হচ্ছে 2,০০,০০০। তাহলে আমাদের ফিক্সড ওভারহেড শেষ। এখন আমরা ভ্যারিয়েবলটা নিব। তাহলে ভ্যারিয়েবল ওভারহেডের মধ্যে এখানে আমাদের ৪৫,০০০ টাকার প্রথমে ৬০% ছিল, তো ৬০% ছিল ফিক্সড। তাহলে ৪৫,০০০ টাকার ৬০% হয় ২৭,০০০ টাকা। তাহলে এই ২৭,০০০ টাকা ফিক্সড। আমরা জানি ফিক্সড হচ্ছে সব লেভেলের জন্য কি থাকে ফিক্সড। তাহলে এই ফিক্সডটা হচ্ছে ৪,০০০ এর জন্য। তাহলে আমরা এখানে ৪,০০০ টাকা দিছি। ফরেনের জন্য কোনো কস্ট নাই। আমাদের এখানে প্রশ্নেই বলা ছিল যে ফরেনের জন্য শুধুমাত্র অতিরিক্ত কস্ট হবে ২,০০০, আর কোনো কস্ট ফরেনের জন্য নাই। তাহলে এখানে ২৭,০০০ টাকা শুধুমাত্র হোমের জন্য, ফরেনের জন্য 0। তাহলে ২৭ + 0 = ২৭,০০০। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের মধ্যে পুরাটাই ছিল ফিক্সড। তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স টাকা ছিল ২৬। তাহলে ২৬টা পুরাটাই হোমের জন্য, ফরেনের জন্য নাই, কারণ ফরেনের জন্য একটা মাত্র চার্জ হবে। তাহলে 0, তাহলে ২৬ + 0 = ২৬,০০০। আর এখানে এই যে ২০,০০০ টাকার 30% ছিল ভ্যারিয়েবল, তাহলে 70% হচ্ছে ফিক্সড। তাহলে ২০,০০০ টাকা 70% হচ্ছে ১৪,০০০। তাহলে যে ১৪,০০০ টাকা হচ্ছে ফিক্সড হোমের জন্য। আর এখানে শুধুমাত্র ফরেনের জন্য ছিল ২,০০০ টাকা ডেলিভারি চার্জ। তাহলে এর জন্য লেখা আছে ২,০০০ টাকা। তাহলে ১৪ এবং ২ = ১৬,০০০। তাহলে এই তিনটা যোগ করে ৬৭, এই তিনটা যোগ করে ২, আর এই তিনটা যোগ করে আছে ৬৯। তাহলে এখন আমাদের টোটাল কস্ট বের করতে হবে। টোটাল কস্ট মানে কি ভ্যারিয়েবল প্লাস ফিক্সড। তাহলে ১,৬০,০০০ + ৬৭,০০০ = ২,২৭,০০০ টাকা।
40,000 প্লাস 2,000 সমান সমান 42, 2 লক্ষ প্লাস 69 সমান সমান 2,69,000 টোটাল কস্ট। তাহলে এখন আমরা দেখি প্রফিট হয় কিনা। তো প্রফিটের সূত্র কি? সেলস মাইনাস টোটাল কস্ট। তাহলে সেলস 2,52,000, কস্ট হচ্ছে 2,07,000 সমান সমান প্রফিট হলো 25,000। সেলস 50,000 মাইনাস 42,000 সমান সমান প্রফিট 8,000। সেলস 3,02,000, কস্ট হচ্ছে 2,69,000 সমান সমান প্রফিট হচ্ছে 33,000। তো দেখতেছি হোম মার্কেটের জন্য আমাদের প্রফিট হয় 8,000। তো এর জন্য কমেন্ট আমরা লিখবো প্রফিট ইনক্রিজ বাই 8,000 ইন ফরেন মার্কেট। ফরেন মার্কেটের জন্য প্রফিট আমাদের বৃদ্ধি পেয়েছে 8,000। সো ফরেন কাস্টমার অফার শুড বি অ্যাকসেপ্ট। তাই ফরেন কাস্টমার যে অফারটা আছে সেটা আমরা অ্যাকসেপ্ট করবো। কারণ কি? কারণ এর জন্য আমাদের প্রফিটটা বৃদ্ধি পায়। আর যদি প্রফিট না হয়, যদি লস হতো, তাহলে ফরেন মার্কেটের অফারটা আমরা গ্রহণ করতাম না। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি প্রবলেম 2 নম্বর অঙ্কটা তোমরা বুঝতে পারছো। অঙ্কটা 2023 এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সিমিলার একটা প্রশ্ন আমাদের দিয়ে আছে, যেটা 2019 সালে ফিনান্স এন্ড ব্যাংকিং ডিপার্টমেন্ট আসছিল। প্রশ্নটা হুবহু এক। তো এই অঙ্কটা করার পরে তোমরা এই অঙ্কটা প্র্যাকটিস করবে। আশা করি তোমরা পারবা। এখন আমরা চলে যাব আমাদের সর্বশেষ ফর্মের শিফট। এই শিফটের ক্ষেত্রে আমাদের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দিয়ে আছে। প্রশ্নপত্রে সরাসরি উৎপাদনের পরিমাণ দেওয়া থাকবে, একক প্রতি বিক্রয় পরিমাণ পরিবর্তনশীল এবং মোট ব্যয়ের পরিমাণ দেওয়া থাকবে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো কয়টা শিফট উৎপাদন করলে বেশি লাভ হবে সেটা নির্ধারণ করতে হবে। এটার জন্য আমাদের প্রশ্নে দুইটা প্রশ্ন চাইতে পারে। এক, পয়েন্ট আউট দ্য রিলেশন অ্যান্ড প্রফিটেবিলিটি অফ গোয়িং টু থার্ড শিফট, ফোর্থ শিফট, ফাইভ শিফট, আর হুইল টেকিং ডিসিশন ইন দ্য রিগার্ড, অর্থাৎ আমাদের ডিসিশন নিতে হবে। তো এই ফরম্যাটের জন্য আমরা একটা প্রশ্ন নিছি। সেই প্রশ্নটা হচ্ছে কমার্স পাবলিকেশন বইয়ের পার্ট সি এর 41 নম্বর প্রশ্নটা। আশা করি এই প্রশ্নটা যদি বুঝে থাকো, তাহলে এই রিলেটেড আরো কিছু অঙ্ক আছে, এই অঙ্কগুলি তুমি নিজে পারবা। এই প্রশ্নটা 2023 সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পার্ট সি এর জন্য। আসো তাহলে আমরা প্রশ্নটা তোমাদের সমাধান করে দেখাই। প্রশ্নে বলা আছে যে বেক্সিমকো প্রডিউস 9,000 ইউনিট ইন 2 শিফট, দ্য কস্ট অফ হুইচ আর হচ্ছে বেক্সিমকো কোম্পানি দুইটা শিফটে 9,000 ইউনিট উৎপাদন করে। দুইটা শিফটে 9,000, প্রথম শিফটে এবং তৃতীয় শিফটে কত কত উল্লেখ নাই। তাহলে আমরা ধরি না টোটাল দুইটা শিফটে 9,000 ইউনিট উৎপাদন করে। এই 9,000 ইউনিট উৎপাদন করতে ম্যাটেরিয়াল লাগে 1,35,000, লেবার লাগে 1,08,000, ফ্যাক্টরি ওভার লাগে 72, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স লাগে 45 এবং সেলিং এক্সপেন্স লাগে 36,000। এই সবগুলো টাকা হচ্ছে এই 9,000 ইউনিটের জন্য। পাশে বলছে 75% অফ দ্য ফ্যাক্টরি ওভারহেড। এই ফ্যাক্টরি ওভারহেড যে 72,000 টাকা আছে, এর মধ্যে 75%, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড যে 45,000 টাকা দিয়েছে, এর মধ্যে 80%, এবং সেলিং ওভারহেড যে 36,000 টাকা দিয়ে আছে, এর 50% বলছে আর ফিক্সড। তার মানে ফ্যাক্টরি ওভারহেডের 75% ফিক্সড, 25% ভ্যারিয়েবল। অ্যাডমিনিস্ট্রেটিভের 80% ফিক্সড, 20% হচ্ছে ভ্যারিয়েবল। সেলিং ওভারহেডে 50% ফিক্সড, বাকি 50% হচ্ছে ভ্যারিয়েবল। বেক্সিমকো কোম্পানি ওয়ান্ট টু স্টার্ট দ্য থার্ড শিফট ইন অর্ডার টু ইনক্রিজ প্রোডাকশন প্রপোর্শনেট। বসে বসে বেক্সিমকো কোম্পানি তৃতীয় শিফট তারা চালু করতে চায় তাদের উৎপাদন বৃদ্ধির ফলে। তাহলে আমাদের কাজ হলো তৃতীয় শিফটে কাজ করব। ইফ দ্য থার্ড শিফট বি স্টার্টেড, বলছে যে যদি তৃতীয় শিফট চালু করে, দ্য কস্ট অফ অল ম্যাটেরিয়াল উইল রিডিউস বাই 5%। যদি তৃতীয় শিফট চালু করে, শুধুমাত্র তৃতীয় শিফটের জন্য ম্যাটেরিয়াল পরিমাণ 5% বৃদ্ধি পাবে। লেবার রেট অফ দ্য থার্ড শিফট উইল ইনক্রিজ বাই 25%, লেবার কস্ট 25% বৃদ্ধি পাবে। এই বৃদ্ধিগুলি শুধুমাত্র থার্ড শিফটের জন্য। ফিক্সড ওভারহেড উইল ইনক্রিজ বাই 13,500 টাকা, ফিক্সড ওভারহেডটা 13,500 টাকা বৃদ্ধি পাবে। অ্যান্ড দ্য সেলিং প্রাইস টু রিডিউস ফ্রম 55 টু 52, বলছে যে সেলিং প্রাইসটা 55 টাকা থেকে 52 টাকা হবে। তাহলে এই 55 টাকা হচ্ছে এই যে দুইটা শিফটের, আর তৃতীয় শিফটের হচ্ছে 52 টাকা। প্রশ্নে বলছে যে ইউ আর রিকোয়ার্ড টু গিভ অ্যান সাজেশন টু ম্যানেজমেন্ট অথরিটি ওয়েদার দ্য থার্ড শিফট বি স্টার্টেড। বলছে ম্যানেজমেন্ট অথরিটি সাজেস্ট করতে হবে থার্ড শিফট কি চালু করা উচিত হবে নাকি উচিত হবে না। এখন ম্যানেজমেন্ট অথরিটি কিভাবে সাজেশন দেবে? ম্যানেজমেন্ট অথরিটি দেখবে যে থার্ড শিফট চালু করার পরে যদি প্রফিট হয়, তাহলে থার্ড শিফটটা চালু করবে, আর যদি লস হয় তাহলে থার্ড শিফটটা কি ক্লোজ করে দিবে। তাহলে এটা করার জন্য আমরা একটা কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট করব। তো ইনকাম স্টেটমেন্ট করার জন্য আমাদের কিছু গুরুত্বপূর্ণ সাপোর্টিং ওয়ার্কিংগুলো আমরা করে নিই। প্রথমে থার্ড শিফটের জন্য আমরা কত ইউনিট উৎপাদন করব সেটা বের করব। তাহলে দুইটা শিফটের জন্য যদি 9,000 করে, তাহলে তৃতীয় শিফটের জন্য কত হবে এটা বের করছি। ক্যালকুলেশন অফ প্রোডাকশন ইউনিট ফর থার্ড শিফট। যেহেতু 9,000 দুইটা শিফট উৎপাদন করে, তাহলে 9,000 কে 2 দ্বারা ভাগ করছি, আর বের করতে হবে থার্ড শিফটের জন্য। এর জন্য 3 দ্বারা গুণ করা হয়েছে 13,500। তাহলে থার্ড শিফটের ইউনিট হচ্ছে 13,500। এরপরে আমাদের ম্যাটেরিয়াল যেহেতু বৃদ্ধি পাচ্ছে, তাহলে ম্যাটেরিয়াল জন্য আমরা একটা সাপোর্টিং ওয়ার্ক করব। লিখছি ক্যালকুলেশন অফ ম্যাটেরিয়াল কস্ট রেট পার ইউনিট অফ টু শিফট। এই 1,35,000 হচ্ছে 9,000 এর জন্য।
তাহলে 1,35,000 9 দ্বারা ভাগ করলে হয় 15 টাকা পার ইউনিট, এর 5% বৃদ্ধি পাচ্ছে। তাহলে লিখছি রেট পার ইউনিট ফর থার্ড শিফট 15 টাকার 5% রিডিউস পাইছে। তাহলে আমরা জানি ইনক্রিজ বা ডিক্রিজ সবসময় 100-র সাথে কম্পেয়ার করতে হয়। এই জন্য 5% রিডিউস মানে 100-র সাথে 5 বিয়োগ করা হয় 95%। তাহলে 15-র 95% হয় 14.25। তাহলে 1 ইউনিটে হচ্ছে 14.25 ম্যাটেরিয়াল কস্ট। তাহলে 13,500 জন্য কত হবে? লিখছি টোটাল ম্যাটেরিয়াল কস্ট ফর থার্ড শিফট 13,500 ইন্টু 14.25 সমান সমান 1,92,375। তার মানে দ্বিতীয় শিফটের জন্য ম্যাটেরিয়াল হচ্ছে 1,35,000, থার্ড শিফটের জন্য হচ্ছে 1,92,375 টাকা। লেবার কস্ট আমাদের এখানে বৃদ্ধি পেয়েছে, এই জন্য লেবারের জন্য বের করবো। লেবারের জন্য দিয়ে আসলে 1,08,000 9,000 এর জন্য। তাহলে আমাদের 1 ইউনিট দাম হয় 12 টাকা। তাহলে এটা হলো দ্বিতীয় শিফট। তাহলে তৃতীয় শিফটের জন্য রেট পার ইউনিট ফর থার্ড শিফট। থার্ড শিফটের জন্য প্রশ্নে বলছে যে লেবার কস্ট 25% ইনক্রিজ হয়েছে। তাহলে 100 সাথে 25 যোগ করে 125। তাহলে 12-র 125% হচ্ছে 15 টাকা। তাহলে এই 15 টাকা শুধুমাত্র বৃদ্ধি পেয়েছে, 15 টাকা শুধুমাত্র বৃদ্ধি পাইছে হচ্ছে নতুনটার জন্য। তাহলে নতুন আমাদের প্রোডাকশন কত? নতুন প্রোডাকশন হচ্ছে আগে ছিল 9,000, এখন হলো 13,500। তাহলে নতুন প্রোডাকশন হচ্ছে 4,500। তাহলে লেবার কস্ট ফর থার্ড শিফট। থার্ড শিফটের জন্য আমাদের সেকেন্ড শিফটে আমাদের ছিল 1,08,000, আর থার্ড শিফটে শুধুমাত্র থার্ড শিফটের জন্য বৃদ্ধি পাইছে হচ্ছে 15 টাকা। তাহলে থার্ড শিফটের ইউনিট ছিল আমাদের 4,500 ইউনিট, যার 1 ইউনিট হচ্ছে 15 টাকা। তাহলে 4,500 ইন্টু 15 প্লাস 1,08,000 সমান সমান 1,75,500 টাকা। অনেকে এখানে ভুলে করতে পারে যে যেহেতু থার্ড শিফটে 13,500 ইউনিট আছে, তাহলে 13,500 ইন্টু 15, তাহলে কিন্তু সেটা ভুল হবে। কারণ এই 15 টাকা বৃদ্ধি পাচ্ছে শুধুমাত্র অতিরিক্ত টাকার জন্য। এই যে লেখা আছে থার্ড শিফট উইল বি ইনক্রিজ বাই 25%। তো আশা করি আমরা লেবার কস্টটা বুঝতে পারছি। এখন আমরা ফ্যাক্টরি ওভারহেড যাব। ফ্যাক্টরি ওভারহেড 13,500 টাকা বৃদ্ধি পাচ্ছে শুধুমাত্র থার্ড শিফটের জন্য। তাহলে আমরা থার্ড শিফটে আমাদের কত টাকা সেটা আমরা একটু দেখি। লিখছি ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড ফর থার্ড শিফট। তাহলে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড ছিল 72,000 9,000 এর জন্য। তাহলে 72,000 টাকা ছিল। এই 72,000 টাকার কত পার্সেন্ট ফিক্সডের কথা বলা ছিল প্রশ্নে? 75% ফিক্সড। তাহলে ভ্যারিয়েবল কয় পার্সেন্ট? 25%। তাহলে আমাদের যেহেতু ফিক্সড করার জন্য ফিক্সড কস্ট লাগবে। তাহলে 72,000 টাকার 75%। তাহলে 72,000 75% হচ্ছে 54,000 টাকা। এই 54,000 সাথে 13,500 টাকা বাড়বে। তাহলে লিখছি ফিক্সড কস্ট ওভারহেড ফর থার্ড শিফট, অর্থাৎ তৃতীয় শিফটের 13,500 ইউনিটের জন্য বৃদ্ধি পাবে। 9,000 এর জন্য আগে ছিল 54,000। আমরা জানি ফিক্সড কস্ট সব লেভেলের জন্য ফিক্সড, এর জন্য 9,000 ইউনিটে 54,000 প্লাস অতিরিক্ত যে থার্ড শিফট 4,500 ছিল তার জন্য 13,500 টাকা বাড়ছে। তাহলে 54,000 প্লাস 13,500 সমান সমান 67,500। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি আমাদের যে চারটা ওয়ার্কিং করছি, চারটা ওয়ার্কিং আমরা বুঝতে পারছি। যদি না বলো তাহলে একটু ভিডিওটা আরেকবার একটু টেনে দেখ। এখন আসো আমরা তাহলে একটা কম্পারেটিভ ইনকাম এস্টিমেট করি। পার্টিকুলার টু শিফট 9,000, থার্ড শিফট 13,500, আর এই দুইটার ডিফারেন্স হচ্ছে 4,500। তাহলে প্রথমে সেলস। তাহলে দ্বিতীয় শিফটের জন্য আমাদের ছিল 1 ইউনিট 55, আর থার্ড শিফটের জন্য 52 টাকা। তাহলে 9,000 ইন্টু 55 সমান সমান 4,95,000, 13,500 ইন্টু 52 সমান সমান 7,02,000। এই দুইটার ডিফারেন্স হচ্ছে 2,07,000। এবার সেলস থেকে আমরা কস্টগুলি বাদ দিব। কস্টের মধ্যে আমাদের অনেক কস্টগুলি আছে। এখানে আমরা ফিক্সড ভ্যারিয়েবল আলাদা আলাদা করতে পারি অথবা দুইটা মিলে একসাথে করতে পারি। তো প্রথমে যেহেতু আমাদের ম্যাটেরিয়াল আছে 1,35,000, এই 1,35,000 কিন্তু 9,000 ইউনিটের জন্য। তো আমরা 1,35,000 কে 9,000 এর জন্য, তাহলে 1,35,000 হয়েছে। তাহলে 1 ইউনিট দাম আমরা বের করব। তাহলে আমরা এই 13,500 এর জন্য আমরা যেটা বের করছি ওয়ার্কিং 1-এ 1,92,975। তাহলে 1,92,975। তাহলে 1,35,000% ছিল, আর আমরা ওয়ার্কিং করে বের করছি 1,92,375। দুইটার ডিফারেন্স হচ্ছে 57,375। লেবার কস্ট আমাদের এই 9,000 এর জন্য ছিল 1,08,000, আর এই নতুনটার জন্য বের করছি 1,75,500। তাহলে 1,08,000 আর 1,75,500 দুইটা ডিফারেন্স 67,500। এরপরে আমাদের ফ্যাক্টরি ওভারহেড ছিল। ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে 72,000 75% হচ্ছে ফিক্সড, বাকি 25% হচ্ছে ভ্যারিয়েবল। তাহলে 72,000 আগে ফিক্সড দিতে পারি, ভ্যারিয়েবল দিতে পারি। তাহলে আগে ভ্যারিয়েবল দিই। তাহলে 72,000 ভ্যারিয়েবল হচ্ছে 25%। তাহলে 72,000 25% হচ্ছে 18,000।
তাহলে 18,000 হচ্ছে 9,000 এর জন্য, তাহলে 1,000 এর জন্য ইউনিট হচ্ছে 2 টাকা। তাহলে 13,500 ইন্টু 2 সমান সমান 27,000। আর 18,000 এবং 27,000 দুইটা ডিফারেন্স হচ্ছে 9,000। এটা হলো ভ্যারিয়েবল। কথাটা আমি আবার বলতেছি, ফ্যাক্টরি ওভারহেড ছিল 72,000 এর 75% ফিক্সড, তাহলে 25% হচ্ছে ভ্যারিয়েবল। তাহলে 72,000 25% হচ্ছে 18,000, এই 18,000 হচ্ছে 9,000 এর জন্য, তাহলে 1,000 এর জন্য 2 টাকা, এক ইউনিটের জন্য 2 টাকা, তাহলে 13,500 এর জন্য হচ্ছে 27,000 টাকা। এখন ফিক্সড 72,000 টাকা 75% হচ্ছে ফিক্সড, তাহলে 72,000 টাকা 75% হয় 54,000। এই 54,000 আর এখানে আমরা অতিরিক্ত ভাবে বের করছি 54 সাথে আরো 13,500 টাকা বের হয়ে গেছে 67,000 টাকা। তাহলে এখানে দিছি 67, তাহলে 54,000 প্লাস 67,500 দুইটা পার্থক্য হচ্ছে 13,500 টাকা। এবার অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড 45,000 টাকার 80% ফিক্সড, তাহলে 20% ভ্যাট, তাহলে 45,000 টাকার 20% হয় 9,000 টাকা। এই 9,000 ইউনিটের জন্য তাহলে প্রতি ইউনিট 1 টাকা, তাহলে 13,500 ইন্টু 1 সমান সমান 13,500, তাহলে 9,000 এবং 13,500 দুইটা ডিফারেন্স হয় 4,500। এবার ফিক্সডেরটা বের করি। 45,000 টাকা 80% হচ্ছে ফিক্সড, কত টাকা? 36,000। যেহেতু অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডের ফরেন নিয়ে কোনো কথা বলা নাই, এই জন্য থার্ড শিফটের জন্য যা, সেকেন্ড শিফটের জন্য যা, থার্ড শিফটের একই, কারণ ফিক্সড করা সব লেভেল কি থাকে? ফিক্সড থাকে। এই জন্য 36,000 টাকা, এখানেও কত? 36, দুটো ডিফারেন্স হচ্ছে 0। সেলিং ওভারহেড 50% ভ্যারিয়েবল 50% ফিক্সড, তাহলে 36,000 টাকা 50% 18,000, তাহলে 18,000 হচ্ছে 9,000 এর জন্য, তাহলে 1 ইউনিটে 2 টাকা, তাহলে 13,500 ইন্টু 2 সমান সমান ফিক্সড ওভারহেড হচ্ছে, সরি ভ্যারিয়েবল ওভারহেড হচ্ছে 27,000। 13,500 ইন্টু 2 সমান সমান 27,000, তাহলে 18,000 এবং 27,000 দুইটা ডিফারেন্স হচ্ছে 9,000। আর ফিক্সড সম্পর্কে 36,000 50% হচ্ছে 18,000। এই ফিক্স সিলিং ওভারহেড সম্পর্কে আমাদের প্রশ্নে কোনো কিছু নাই, তার মানে এটা থার্ড শিফটের জন্য যা, সেকেন্ড শিফটের জন্য তাই। ফিক্স সিলিং ওভারহেড সেকেন্ডের জন্য 18,000, থার্ড শিফটের জন্য 18,000, দুইটা ডিফারেন্স হচ্ছে 0। তো আশা করি সবগুলো বুঝতে পারছি। এখন আমাদের কস্ট অফ সেলস অর্থাৎ টোটাল কস্ট, এই সবগুলো যোগ করে টোটাল কস্ট হয়েছে 3,96,000। এটার জন্য সবগুলো যোগ করে টোটাল কস্ট হয়েছে 5,56,875, আর এই সবগুলো যোগ করেছে 1,60,875। তাহলে টোটাল কস্ট, সেলস থেকে টোটাল কস্ট বাদ দিয়ে প্রফিট। তাহলে আমাদের প্রথমটার ক্ষেত্রে 4,95,000 টোটাল কস্ট, কস্ট হচ্ছে 3,96,000, দুইটা ডিফারেন্স আছে 99,000 টাকা। ঠিক দ্বিতীয়টার জন্য 7,02,000 ছিল সেলস, কস্ট হলো 5,56,875, তাহলে প্রফিট হচ্ছে 1,45,125। 2,07,000 টাকা সেলস, কস্ট হচ্ছে 1,60,875, তাহলে প্রফিট হচ্ছে 46,125। তো প্রিয় শিক্ষার্থী, দেখতেছি থার্ড শিফট চালু করার পরে 1,45,000 টাকা প্রফিট কি বৃদ্ধি পাইছে। যেহেতু প্রফিট বৃদ্ধি পাইছে, তার থার্ড শিফটটা চালু করা উচিত। তাহলে আমরা কমেন্ট লিখছি, ইফ দ্য থার্ড শিফট স্টার্টেড দেয়ার প্রফিট উইল ইনক্রিজ বাই কত টাকা? এই দুইটার ডিফারেন্সটা হচ্ছে এই 46,125। থার্ড শিফটের প্রফিট 1,45,125 আর সেকেন্ড শিফটে 90, তাহলে দুইটা ডিফারেন্স হচ্ছে 46,125। তার মানে থার্ড শিফট চালু করার ফলে 46,125 টাকা প্রফিট কি বৃদ্ধি পাবে। যেহেতু প্রফিট বৃদ্ধি পাবে, তাহলে থার্ড শিফটও চালু করা উচিত। এই জন্য লিখতে, সো থার্ড শিফট শুড বি স্টার্টেড, থার্ড শিফটটা চালু করা উচিত। তো আশা করি প্রিয় শিক্ষার্থী অঙ্কটা তোমরা সবাই বুঝতে পারছো। তো এই অঙ্কের কমার্স পাবলিকেশন বইয়ের এই অঙ্কের আলোকে আমাদের দুইটা প্রশ্ন দিয়ে আছে। প্রথম প্রশ্ন 2017 সালে অ্যাকাউন্টিং পার্টসিতে আসছিল, আর দ্বিতীয় আরেকটা প্রশ্ন নিচ্ছে, সেটা কমার্স পাবলিকেশন বইয়ের পার্টসির 34 নম্বর প্রশ্নটা। আশা করি এই অঙ্কটা করার পরে এই দুইটা অঙ্ক তোমরা প্র্যাকটিস করে যাবা এবং দুইটা অঙ্ক তোমরা পারবা। তো প্রিয় শিক্ষার্থীরা, এই চ্যাপ্টারে এই কয়টা অঙ্ক যদি তুমি ভালো করে পারো, তাহলে আশা করি কালকের পরীক্ষায় তুমি এখান থেকে যে কোনো প্রশ্ন আসলে তুমি পারবা ইনশাআল্লাহ। তো সকলের পরীক্ষার জন্য শুভকামনা জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।